ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জগন্নাথ কুতুবুদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই কুষ্টিয়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উপস্থিত আছেন শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ডাক্তার, সমাজসেবক, সর্বোপরি প্রিন্ট এবং ইলেকট্রনিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ত্রয়োদশ জাতীয় আর মাত্র 3 দিন পরেই 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে অনেকেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত পরশুদিন অর্থাৎ 6 তারিখে কেন্দ্রীয়ভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এই ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান উনি 31 দফার পাশাপাশি একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং যার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রুপ পর্ব 2030 এবং উনি যেটা 2023 সালে ঘোষণা করেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, সবকিছুর সংমিশ্রণে উনি একটা উনি এখানে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে এগিয়ে নিয়ে আসার অভিব্যক্তি প্রকাশ করেছেন। আমাদের সমাজের অর্ধেকের বেশি নারী এই নারীদের উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। আমরা জানি বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে কৃষি এবং কৃষকের উপর। শহীদ রাষ্ট্রপতি বলেছিলেন এবং উনি দেখিয়েছিলেন মাত্র 3.5 বছরে একটা ছড়িয়ে উন্নয়নের মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ আত্মনির্ভরশীল দেশে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের প্রতিটি কৃষক পরিবারে একেবারে কৃষি কার্ড দেওয়ার কথা বলছেন। আমাদের গুরুত্বপূর্ণ অংশ যারা ইসলামের প্রচার এবং প্রসারের জন্য সবসময় নিজেদেরকে নিবেদিত রাখেন, সেই ইমাম, মুয়াজ্জিন, খতিবদের কথা উনি বলেছেন, তাদের সম্মানজনক ভাতা এবং সম্মানের কথা বলেছেন। আমরা যারা কুষ্টিয়ায় আছেন, আমরা যারা কুষ্টিয়া এলাকায় রাজনীতি করি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই আমাদের নেতার ঘোষিত ইশতেহারের আলোকে আমরা কিভাবে আমাদের কুষ্টিয়াতে উন্নয়ন করব, কিভাবে আমাদের কুষ্টিয়াকে দেখতে চাই এবং কুষ্টিয়াকে আমরা সবাই বলতে চাই
সেগুলো আমাদের যে কেন্দ্রীয় যে ইশতেহার সেটার আলোকে এবং আমরা যে চিন্তা ভাবনাগুলো করছি আমাদের এখানে যে সমস্যার সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে আমরা অগ্রসর হতে চাই এবং এই ব্যাপারে আপনাদের সাথে আমরা বিষয়গুলো আমরা শেয়ার করব এবং এর মাধ্যমে আমাদের দেশের যে সাধারণ জনগণ তাদের মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছতে চাই। প্রথমে যে বিষয়টার মধ্যে আমরা গুরুত্ব দিতে চাই সেটা আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের নেতা বলেছেন এই কর্মসংস্থান সৃষ্টির যে সময় বা তৈরি করতে যে সময় লাগবে এই ইন্টারিম পিরিয়ডে তারা যাতে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই জন্য তাদেরকে আমরা বেকার ভাতা দেওয়ার কথা বলেছি। এই কুষ্টিয়া এলাকায় থেকে 20,000 যুবক বেকার আছে। আমরা তাদের জন্য ভাষা ইনস্টিটিউট করছি, আমরা শিক্ষা দিয়ে তাদেরকে আমরা সংশ্লিষ্ট দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আপনারা জানেন যে চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ান ভাষা যারা জানে তাদের অন্য কোনো যোগ্যতা বা সক্ষমতা না থাকলেও তারা কিন্তু সংশ্লিষ্ট দেশে একটা ভালো বেতনের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। এই জন্য আমরা এই কুষ্টিয়াতে ভাষা ইনস্টিটিউট করে আমরা চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এবং পাশাপাশি আমরা অ্যারাবিক এবং ইংরেজিও শিক্ষা দিতে চাই, কারণ আমাদের দেশের একটা বড় অংশ তারা মিডল ইস্টে যায় এবং বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকাতে যায়। সেখানে ইংরেজি ভাষায় যদি ভালো দক্ষতা না থাকে তখন কিন্তু তারা সেখানে সুবিধা করতে পারে। এর পাশাপাশি আমরা কারিগরি প্রশিক্ষণ দিতে চাই। কারিগরি প্রশিক্ষণ দিলে তাদের যে সক্ষমতা বৃদ্ধি হবে বা ডেভেলপ করবে, তাতে তারা যে দেশেই যাক সেখানে কিন্তু তারা একটা আমরা দেখেছি যে আমাদের দেশের যারা মিডল ইস্টে যায় বিশেষ করে তারা যে বেতনের চাকরি সেখানে নিয়ে যায়, ওখানে যাওয়ার পরে কিন্তু সেই বেতনের চাকরি তারা করতে পারে না এবং এর মূল কারণ হচ্ছে তাদের প্রশিক্ষণ থাকে না। আপনারা যারা এখানে আছেন আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের ছোটখাটো অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের পাশের দেশে আমরা দেখেছি যে তারা যখন যায় তারা কিন্তু একই কোম্পানিতে বা একই দেশে গেলেও তাদের বেতনের স্কেল অনেক সময় বাইরেটা বেশি থাকে শুধুমাত্র এই প্রশিক্ষণের জন্য। আমরা প্রশিক্ষণের বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। শিক্ষিত তরুণ যারা তরুণ তরুণী আছে এদের অনেক সময় নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার মতো তাদের কোনো ক্যাপাসিটি থাকে না। আমরা তাদের জন্য কিছু সিড ফান্ড বা খুব সহজ কিস্তিতে লোনের ব্যবস্থা করতে চাই, যাতে এই প্রশিক্ষণের পরে তারা নিজেরাই কোনো কিছু করার সক্ষমতা অর্জন করে বা কিছু একটা করতে পারে। কারণ একজন তরুণ বা একজন যুবক প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি যদি তাকে সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু নিজে থেকে তা করার খুব বেশি স্কোপ বা অপরচুনিটি থাকে না। এই জন্য আমরা তাদেরকে সহজ শর্তে লোনের ব্যবস্থা করতে চাই। এরপর আমরা যে বিষয়টা গুরুত্ব দিতে চাই সেটা শিক্ষার প্রসার এবং মান উন্নয়ন। আমরা জানি যে আমাদের এবং অনেক প্রতিষ্ঠানে ভালো অবকাঠামো আছে, কিন্তু এই অবকাঠামোগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় না। এই সঠিক ব্যবহার না করার পিছনে অনেক কিছু দেয়। এখানে যে কমিটি আছে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা মনে করি কমিটি থাকে, অভিভাবক থাকে, আমরা যদি সহযোগিতা করি তাহলে আমাদের এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অবকাঠামোগুলো ব্যবহার করে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আমরা কিন্তু শিক্ষার মানকে আমরা উন্নয়নের ব্যবস্থা করতে পারি এবং প্রতিষ্ঠানগুলো আমরা একটা একটা ভালো পর্যায়ে বা একটা গ্রহণযোগ্য পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। আমরা এই কুষ্টিয়াতে আমাদের ছেলে মেয়েদেরকে কারিগরি
শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই, কারণ আমরা জানেন যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনবল দরকার। আর এই দক্ষ জনবলের জন্য আমাদের প্রযুক্তিগত বিদ্যা অর্জন করা দরকার। এই জন্য আমরা বলতে চাই, আমাদের কুষ্টিয়ায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি লালন এবং রবীন্দ্র মঞ্চে দুইটা বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি। এর পাশাপাশি আমরা মনে করি একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা একটা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যদি আমরা করতে পারি, অনেক ডিমান্ড আছে আমাদের দেশে। বিশেষ করে আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু অনেক ডেভেলপ করছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। তাহলে আমাদের এই কুষ্টিয়া এলাকায় দক্ষ জনশক্তি তৈরি করার সুযোগ সৃষ্টি হবে, এবং এর মাধ্যমে আমাদের কুষ্টিয়া এলাকায় শিল্পের যে অবাধ সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা এবং এর সাথে সাথে দক্ষ জনশক্তি সৃষ্টি করলে সেটা কুষ্টিয়া বা কুষ্টিয়ার বাইরেও আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছিলেন অনেক বড় একটা স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নের কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়। আমরা যেহেতু বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের দেশের জন্য যে সমস্ত ভূমিকা বা পদক্ষেপ নিয়েছিলেন, আমরা চাই সেগুলো পূর্ণাঙ্গ বাস্তবায়িত হোক। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা পূর্ণাঙ্গ রূপে, মানে যেভাবে যে মডেলে উনি তৈরি করতে চেয়েছিলেন, আমরা সেটা সেখানে যোগাযোগ অবকাঠামো এবং অন্যান্য যে ব্যবস্থা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। আমাদের কুষ্টিয়াতে একটা ইসলামী কলেজ আছে, আপনারা জানেন যে এটা একদম সিটির মধ্যে ভালো অবকাঠামো আছে, অনেক সুন্দর, কিন্তু অনেকদিন যাবৎ এটা জাতীয়করণ করার ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে অনেকদিন, কিন্তু এটা আসলে কেউ পদক্ষেপ নেয়। আমরা মনে করি এই কলেজটা জাতীয়করণ করা দরকার। আমাদের কুষ্টিয়ায় কুষ্টিয়া সরকারি কলেজ ছাড়া আর কোন কলেজ নেই, সরকারি নেই। আমরা মনে করি এই কলেজটা অন্যান্য কুষ্টিয়ার আশেপাশে অন্যান্য জায়গায় কিন্তু আপনারা দেখবেন হয়তো দুইটা তিনটে সরকারি কলেজ আছে। আমরা মনে করি এটা সরকারিকরণ করা দরকার। এই জন্য আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা কুষ্টিয়া ইসলাম কলেজকে জাতীয়করণ করবো ইনশাআল্লাহ। এবং কুষ্টিয়া সরকারি কলেজে আমরা দেখেছি যে এখানে আরো অনেক যোগ্য উপযোগী বিভিন্ন বিষয় এখানে করা যেতে পারে, কারণ এটা অনেক ভালো ফ্যাসিলিটি আছে, অনেক বড় কলেজ। আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসই একসময় এখানে হয়েছে। সেক্রেটারি যখন কলকাতাতে বমি হয়, তখন কিন্তু কুষ্টিয়া সরকারি কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক ক্লাস শুনেছি। এটা অনেক ঐতিহ্যবাহী কলেজ, এটাকে আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, আরো ভালো ভালো যোগ উপযোগী বিষয় এখানে করা যায়, সে ব্যাপারে আমরা এরপরে বিষয় যেটা আমরা দেখতে চাই, করতে চাই, সেটা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের। আমরা জানি যে কুষ্টিয়া এখন এই অঞ্চলের আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী এই এলাকার একটা হাবে পরিণত হচ্ছে, এবং এখানে যে ফ্যাসিলিটি গুলো আছে, এখানে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল যেটা হয়েছে সেটা এখনো চালু হয়নি, এটাকে আমরা পূর্ণাঙ্গ রূপে চালু করবো। এখানে মাত্র কয়েকটা বিভাগ শুরু হয়েছে, এবং কুষ্টিয়া আমাদের যে সদর হসপিটাল যেটা আছে, এটা আসলে আপনারা বিভিন্ন সমস্যায় জড়াজীর্ণ। এটা আমাদের কারণে অকারণে সবাই হয়তো যেতে হয়, আমরা দেখেছি। এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে একটা আধুনিক হসপিটাল হিসেবে আমরা পাশাপাশি আমরা জানি যে বেশ কয়েকটা হসপিটাল কলেজ হচ্ছে, যেমন বিআরপি আমাদের হিসেবে করেছে। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে কুষ্টিয়া এলাকায় সরকারি বেসরকারি মিলে প্রায় 4000 বেডের ফ্যাসিলিটি মোটামুটি আছে। এইগুলো যদি আমরা আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে পারি, যেটা আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন যে কনসেপ্ট, আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা স্বাস্থ্য খাতে যদি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা জনগণের দৌড় দৌড়াই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারবো, এবং কোয়ালিটি সেবা আমরা নিশ্চিত করতে পারবো। প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এমন যে ধরেন আমরা ধরেন এই যে বিআরপি হসপিটালটা চালু হয়েছে, আমাদের কুষ্টিয়া সদর হসপিটালে সে ধরেন এখানে এক্সরে করার যে মেশিন আছে, মেশিনটা আসলে তত ভালো না, বা এর ক্যাপাসিটি হয়তো দিনে 100, কিন্তু আমাদের বিআরপির এখানে যে এক্সরে মেশিন যেটা আছে সেটার ক্যাপাসিটি হয়তো ভালো, বা তারা নিজেরা করেছে নতুন মেশিন। আমরা আমাদের কাছে তো রোগী আছে অনেক, ধরেন 500 রোগী আছে আমাদের, যেটার ক্যাপাসিটি আমাদের নেই,
আমরা যদি তাদের সাথে একটা চুক্তি করি যে ঠিক আছে প্রতিদিন তোমাদেরকে এই 200 সরকারি ভাবে যদি এইভাবে চুক্তি করা হয় তাহলে কিন্তু আমরা তাদেরকে ফ্যাসিলিটি আমরা নিয়ে জনগণকে আমরা এর মধ্যে অনেক কথাবার্তা বলেছেন। তা আমরা যদি সেই লেভেলে যাই তাহলে এই কুষ্টিয়া এলাকায় এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করে আমরা কিন্তু মানে এটা অপটিমাইজেশন হওয়ার কারণে তারা কিন্তু তুলনামূলক কম রেটেই সার্ভিসটা দিতে পারবে। এটা আমরা করতে চাই এবং এই সুবিধাটা জনগণকে দিতে চাই। আর এমনি অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন লেভেলের যে কমপ্লেক্স গুলো আছে সেখানে জরুরি সেবার জন্য আমরা যোগাযোগ এবং অবকাঠামো পরে যেটা আমরা বলতে চাই এই বিষয়ে সেটা আমরা জানি যে কুষ্টিয়া শহর এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, কিন্তু একটা ভালো এই ধরনের একটা বড় পৌরসভার যে ধরনের ফ্যাসিলিটি কথা আমাদের এই কুষ্টিয়া সেটা 5 মিনিট বৃষ্টি হলে আপনারা অনেকে দেখেছেন যে আমাদের কুষ্টিয়া পোর্ট স্টেশন এলাকায় আপনার হাঁটু পানি জমা যায়। এর কারণে আছে আমরা বারবার বলেছি এটা এক সময় 4টা ওয়ার্ডের শহর ছিল, তারপরে 8টা 12টা এখন 21 ওয়ার্ডের বাংলাদেশে মনে হয় যে এখন মানে কোনো গ্রামের মধ্যেই আছে। গতকাল আমরা গিয়েছিলাম 20 নম্বর ওয়ার্ডে 19 নম্বর ওয়ার্ডে, ওখানে গেলে মনে হয় না যে এটা শহর। আমরা এই শহরটাকে একটা পরিকল্পিত শহর হিসেবে করতে চাই এবং প্রথম যে কাজটা করতে চাই এটা ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেমটাকে আমরা রিডিজাইন করতে চাই একটা স্টোন সোয়েজ ডিজাইন করার জন্য বা একটা ভালো ইফেক্টিভ হওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নিতে চাই। আমাদের আরেকটা বড় সমস্যা আছে কুষ্টিয়া এক রাস্তা শহর। আমরা জানি যে কুষ্টিয়া শহরের মাঝখান দিয়ে রেলওয়ে, এই রেলওয়ে মাঝখান দিয়ে হওয়ার কারণে দিনে যতবার ট্রেন আসে ততবারই সিগন্যাল পড়ে এবং আমরা দেখেছি যে অন অ্যাভারেজ প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় এই সিগন্যাল নির্ধারণ নষ্ট হয়। আমরা চিন্তা করেছি এই রেল লাইনটাকে যদি আমরা এখান থেকে রিলোকেট করে এটা আমরা চৌড়হাট দবির মোল্লা গেট এই অ্যালাইনমেন্ট আনতে পারি তাহলে আমাদের এই যানজটটাও কমতে পারে এবং শহরে আর একটা নতুন রাস্তা যদি হয় তাহলে শহরটা একটা সুপরিসর এবং শহরে যেখানে আমরা সুন্দরভাবে যাওয়া আসা করতে পারবো এবং শহরের যে সম্ভাবনা বলি বা যে উপযোগিতা বলি সেটা 2টা রাস্তা এবং এই ধরনের মাল্টি ডাইমেনশনাল রাস্তার কারণে সেটা আরো ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো। আমাদের এখানে গড়াই নদীতে একটা নতুন ব্রিজের যেটা আমরা এটা অবশ্য ব্রিজটা পাস হয়েছে কিন্তু এটা ত্বরান্বিত করতে হবে ঘোড়াঘাটের ব্রিজটা, কারণ আমরা জানি যে এখন যে হরিপুর ব্রিজটা এটা করার সময় অনেক ডিবেট ছিল যে কোনো কারণে এটা হয়েছে। আমরা আর একটা ব্রিজ করার একটা প্রয়োজনীয়তা আছে, এটা আমরা অনুভব করি। ব্রিজটা অলরেডি পাস হয়েছে, এটা যাতে দ্রুত হয় ত্বরান্বিত হয় আমরা সে ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিব। আরেকটা জিনিস আমরা বলতে চাই সেটা আমরা জানি যে কুষ্টিয়া শহর গড়াই নদীর দক্ষিণে। পৃথিবীতে নদী কেন্দ্রিক যে শহরগুলো আছে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নদীর 2 পারে ডেভেলপ করে। যে কোনো কারণে আমাদের কুষ্টিয়াতে শহরটা ডেভেলপ করছে নদীর দক্ষিণে। আমরা যেটা মনে করি আমাদের এই হরিপুর ব্রিজ এবং এই প্রস্তাবিত ঘোড়াঘাটের ব্রিজ এবং মাসুদরুমি ব্রিজ এই 3টা ব্রিজকে যদি আমরা নদীর 2 ধার দিয়ে আমরা চওড়া রাফলি 100 ফিট রাস্তা দিয়ে যদি আমরা চক্রাকারে কানেক্ট করি এবং এই থানাপাড়ার এদিক দিয়ে যে রাস্তাটা এটাকে যদি আমরা বারকাদার এদিকে আমাদের হাইওয়ের সাথে কানেক্ট করি তাহলে কিন্তু আমাদের শহরের যে একটা খানাগুলির মতো একমুখী শহর এটাকে মাল্টি ডাইমেনশনাল শহর হবে এবং শহরটা নদীর উত্তর দিকে হরিপুর এলাকায় বিস্তৃত হওয়ার একটা বড় ধরনের সুযোগ বা একটা সম্ভাবনা সৃষ্টি হবে এবং এর মাধ্যমে বড়াই নদীটা তখন হবে শহরের মাঝখানে এবং এটা দিয়ে শহরের একটা টোটাল আউটলুক চেঞ্জ হয়ে যেতে পারে এবং একটা অবাধ পর্যটনের একটা ভালো সম্ভাবনা সৃষ্টি হবে। আমরা আরেকটা কনসেপ্ট রিসেন্টলি আমি বেশ কিছুদিন কথা বলতে বলেছি, আপনারা শুনেছেন যে বাংলাদেশের যত গ্রেটার ডিস্ট্রিক্ট আছে যেমন কুষ্টিয়া, যশোর, রাজশাহী, বগুড়া, পাবনা, এক একটা গ্রেটার ডিস্ট্রিক্ট রাফলি 100 থেকে 150 কিলোমিটার অ্যাপার্ট, কিন্তু কুষ্টিয়া এবং পাবনা এই 2টা শহর এবং শহরের যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মাত্র 15 কিলোমিটার একটা থেকে আরেকটা, মানে কুষ্টিয়া শহর থেকে পাবনা পেতে পারেন। আমাদের সিলেটে ঘাট আছে একটা, আমরা যদি এখানে একটা ব্রিজ করতে পারি, এখানে ব্রিজটা কিন্তু খুব বড় ব্রিজ হবে না, এটা
রাফলি 1.8 থেকে 2 কিলোমিটার। এবং এই ধরনের ব্রিজ করার অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের লালন শাহ যে ব্রিজটা আছে এটা কিন্তু খুব কাছাকাছি। আর বাংলাদেশে কিন্তু আমরা জানি যে পাটুরিয়া ঘাটের দরদিয়া পাটুরিয়াতে যে ব্রিজ, এই ব্রিজটা ছাড়া আর পদ্মা যমুনায় তেমন কোনো বড় ব্রিজ করার তেমন কোনো জায়গাও নাই। একটা ব্রিজ এবার আমাদের কেন্দ্রীয় স্তরে আসছে, ভোলাই একটা ব্রিজের কথা বলা হয়েছে, ওটা তো সাগরে, ওটা অনেক বড় ব্রিজ। আর পাটুরিয়া ঘাটের যে ব্রিজটা, এটা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজবাড়িতে একটা মিটিং এ উনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে এই ব্রিজটা উনি করবেন, এটা দ্বিতীয় পদ্মা সেতু হিসেবে। যেহেতু উনি বলেছিলেন, আমরা মনে করি এটা বিএনপি এই ব্রিজটা অবশ্যই করবে। এর পরের যে বিষয়টা, আমরা যদি এখানে এই ব্রিজটা করতে পারি এই শিলাইদা ঘাটে, তাহলে পাবনা এবং কুষ্টিয়া দুইটা শহর কানেক্টেড হবে, এবং এই দুইটা শহর কানেক্টেড হলে এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং পর্যটনের একটা অবাধ সম্ভাবনা সৃষ্টি হবে। আর একটা বিষয় যেটা আছে, আমরা জানি যে আমাদের দক্ষিণের যে অংশ, আমাদের খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, এবং এর সাথে উত্তরবঙ্গের যে কানেকশন, আমরা এখন যে রাস্তা দিয়ে যাই, এটাকে যদি এই অ্যালাইনমেন্টে নিয়ে আসা হয়, মানে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, তাহলে ওই অ্যালাইনমেন্ট থেকে এটা অ্যারাউন্ড 70 কিলোমিটার এই ডিস্টেন্সটা কম। তার মানে প্রতি বছরে আমাদের যে ফুয়েল কস্ট সেভ করতে পারবো, আমরা যে টাইম সেভ করতে পারবো, সেই টাকা দিয়ে কিন্তু এরকম প্রতি বছর 3টা করে ব্রিজ পাবো। কারণ আমরা জানি যে ব্রিজের কস্ট, আমাদের লালন শাহ ব্রিজের কস্ট ছিল রাফলি 1450 কোটি। করতে খুব বেশি হলে 3.5 থেকে 4,000 কোটি টাকা লাগবে। আর বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা, এখন আমাদের বাজেট হয় 9 লাখ কোটি, 10 লাখ কোটি টাকা। এই টাকার মধ্যে এই 3,500-4,000 কোটি টাকা খুব বেশি টাকা না। আমি এই জন্য এটা বলছি যে অনেকে আমাকে বলেছেন যে এটা অনেক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। আমি বলছি না, এটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট মোটেই না। কারণ আমাদের টার্গেট হচ্ছে 2034 সাল নাগাদ আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে চাই। এটা কিন্তু বিএনপির ইতিহাসে আছে, এবং এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বেশ কতদিন বলছেন যে আমরা 2034 সাল নাগাদ আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা পৌঁছাবো। সেখানে যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে কিন্তু আমাদের অবকাঠামো অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে। যদি আমরা সঠিক অবকাঠামো উন্নত না করতে পারি, তাহলে আমরা ওই টার্গেটে আমরা পৌঁছতে পারবো। আমাদের আরো কয়েকটা রাস্তা আছে, যেমন কুষ্টিয়া রাজবাড়ি, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া চড়া। আসলে এই রাস্তাগুলো যে অবস্থায় আছে, টু লেন রাস্তা, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় এই রাস্তাগুলোতে, এটা অ্যাটলিস্ট যদি আমরা 4 লেন করতে পারি, তাহলে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হবে এবং যোগাযোগের জন্য ভালো হবে। আর আমরা যে অ্যাক্সিডেন্ট গুলো থেকে আমরা মানে অনেকটা রেহাই পাবো। কারণ যদি 4 লেন রাস্তা হলে মাঝখানে ডিভাইডার থাকে, তখন কিন্তু তুলনামূলক ভাবে হেড অন যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, এটা অনেকাংশে কমে যায়। আর এখন 4 লেন রাস্তা করা আসলে তেমন কোনো জটিল কোনো কাজ না। এটা আপনারা দেখেছেন যে 6 লেন, 8 লেন, 4 লেন হচ্ছে। তাই এই রাস্তাগুলো যদি আমরা 4 লেন করতে পারি, তাহলে আমাদের এলাকার অবকাঠামোগত দিক থেকে আরো অনেক দূরে এগিয়ে যাবে। নদী শাসন এবং পরিবেশ রক্ষা নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আমরা আমরা জানি যে বড়াই নদী আমাদের প্রতি বছরই খনন করা হয়, কিন্তু এটা পরিকল্পনার অভাবে এটা সঠিক কাজ হচ্ছে না। আমরা যেখান থেকে বাড়িটা তুলছি, ওই কদিন পরে আবার ওখানে পড়ে যাচ্ছে, এবং প্রতি বছর একই কাজ আমরা করছি। এটা যদি মাধ্যমে আমরা কিন্তু মংলা পোর্টের সাথে কানেক্টেড হতে পারি। কারণ বড়াই দিয়ে যদি মংলা পোর্টের সাথে কানেক্টেড আমরা হতে পারি, তাহলে এটা এটা কিন্তু কুষ্টিয়ার জন্য শিল্পের আর একটা সম্ভাবনা একটা বাড়িয়ে দেবে, যেটা হয়তো আমি পরে একটু পরে বলবো। আপনারা জানেন যে কালী, ডাকুয়া কয়েকটা নদী আমাদের অলমোস্ট মানে মরা নদী হয়ে আছে এখন। আমাদের নেতা দেশনেতা তারেক রহমান বলেছেন যে আমরা 20,000 কিলোমিটার আমরা খাল খনন করবো নেক্সট 5 ইয়ার্স। আমরা চাই সেই প্রজেক্টের, সেই প্রকল্পের মধ্যে আমাদের এই নদীগুলো যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে এখানে আমাদের কৃষিকাজের জন্য, পরিবেশের জন্য আর একটা এবং মৎস্য চাষের জন্য একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। আরেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশের জন্য যেটা আমরা বলতে চাই, যে আমরা জানি যে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া। এর মাধ্যমে বেশ কিছুদিন যাবত আমরা এই কুষ্টিয়া এলাকার রাস্তাঘাট, বাজার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এবং আমরা ইতিমধ্যে আমাদের যে সড়ক বিভাজন যেটা আছে, ডিভাইডার আছে, আপনারা দেখেছেন বটতলী থেকে চৌরাশ, মদনপুর হয়ে ত্রিমণি পর্যন্ত আমরা বেশ কিছুটা কাজ করেছি। এটা সম্পূর্ণই ব্যক্তিগত উদ্যোগে। এটাকে যদি আমরা সরকারি ভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে এই প্রজেক্ট গুলো আরো ভালোভাবে এই কাজগুলো করা সম্ভব হবে। এবং বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা রাস্তায় যে ধুলাবালি যেটা জমে, আপনারা দেখেছেন
যারা বড় যারা খোলা গাড়িতে চলাফেরা করেন বা হাঁটাহাঁটি করেন, সাইকেলে চড়েন, এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা। প্রত্যেকটা এই যে বালি বাহিরের ট্রাক, এটা চোখের মধ্যে আসে, গায়ের মধ্যে আসে, এবং আপনার ইনহেলের মধ্যে সিলিকা আমাদের লাগেজে জমা হচ্ছে। এটা কিন্তু আসলে খুবই ডেঞ্জারাস। আমরা যেটা মনে করি এটা খুব সহজে বন্ধ করা যায়। আমি বেশ কয়েকবার আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা আছেন ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের সাথে মত বিনিময় করেছি, কিন্তু এই কথাই পর্যন্তই থাকে, প্রস্তাবনা পর্যন্তই থাকে, কিন্তু এটা এটা কখনোই বাস্তবায়িত আমি হতে দেখিনি। আমি মনে করি এটা খুব সহজে বাস্তবায়ন করা যায়। মাত্র 3টা স্টেপ যদি নেওয়া যায়। নাম্বার 1 হচ্ছে বডির থেকে এই বালির থাকবে 2 ফিট নিচে। দ্বিতীয় হচ্ছে যে ওই বালি লোড করার পরে এটাকে স্প্রে দিয়ে উপরে এটা ভিজাই দিতে হবে। তৃতীয় হচ্ছে যে ত্রিপল দিয়ে এটা ঢেকে দিতে হবে। এইভাবে যদি বালিটা ট্রান্সপোর্ট করা যায়, কারণ বালি তো আমাদের লাগে, আমাদের কনস্ট্রাকশন, যে কোনো ধরনের কনস্ট্রাকশন বালি লাগে। এই জন্য বালিটা আমরা যদি এভাবে ভালোভাবে ট্রান্সপোর্ট করি তাহলে কিন্তু রাস্তায় পড়বে, রাস্তায় না পড়লে আমাদের জনস্বাস্থ্য সবই কিন্তু রক্ষা করা সম্ভব। কিন্তু এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমরা বারবার বলেছি গত 1 বছরে, কিন্তু এটা হচ্ছে না। আমি মনে করি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, আমরা এটা প্রায়োরিটি হিসেবে আমি তো কোনো বক্তব্য বলেছি যে 1 মাসের মধ্যে একটা বাড়ি আমরা বন্ধ করবো, যাতে বাড়ির রাস্তা না পড়ে, সেটা আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে মিউনিসিপাল এবং হাউস হোল্ড যে হয়, ওয়েস্টেজ যেটা হয়, এটা আমাদের কুষ্টিয়া এলাকায় এটা ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই। এটা সবসময় ডাম্পিং হয়। আপনারা দেখেছেন যারা হাউজিং এলাকায় যারা আসা যাওয়া করেন, এখানে ওই মন্ডল পাম্পের আশেপাশে যে কি অবস্থা, এটা আসলে আমি অনেকবার এই কথা বলেছি, আমি লাইভ করেছি, ভিডিও দিয়েছি, আমাদের প্রশাসনকে বলেছি, কিন্তু এই সবাই করছি, করবো, টেন্ডার হয়েছে, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। এজন্য আমরা কুষ্টিয়া এলাকায় একটা এই বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান করতে চাই, যাতে আমরা এই বর্জ্য সঠিক, কারণ বর্জ্য তো আপনার হবেই, এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন, এটা হচ্ছে মানুষের রেগুলার লাইফের একটা অংশ, এটা কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। যেটা করতে হবে এটা প্রপারলি এটাকে ম্যানেজ করতে হবে। এটা প্রপারলি ম্যানেজ করার জন্য আমরা একটা রিসাইকেল প্ল্যান করতে চাই, যার মাধ্যমে আমরা এটাকে ভালোভাবে এটা ব্যবস্থাপনা করে আমাদের রাস্তাঘাট, আমাদের পরিবেশকে আমরা পরিষ্কার রাখতে পারি। তবে এটার একটা বড়ই হচ্ছে যে এটা করতে গেলে বর্জ্য অনেক বেশি লাগে, এটা পাওয়ার প্ল্যান্ট করা যায় এবং অন্যান্য আছে। প্রয়োজন এমন হতে পারে যে কুষ্টিয়া এলাকায় তত বর্জ্য হয়তো হয় না, তখন এটা আশেপাশের অন্য জায়গা থেকে এবং অন্যদের সাথে কোন কম্বাইন্ড বা চুক্তি করে হয়তো এটা আনা লাগতে পারে, সেটা আমরা পরে আলাপ করে বা চিন্তা করে দেখবো কার সাথে এটা করা যায়, ওটার কোয়ান্টিটি অনুসারে। আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে জিকে প্রজেক্ট। আমরা জানি যে আমাদের জিকে প্রজেক্ট আমাদের এই অত্র এলাকাতে যেটা জেলার জন্য একটা হার্টের মতো, আমাদের কৃষি এবং কৃষকদের উন্নয়নের জন্য একটা একটা বড় একটা বিষয়। তো বেশ কিছুদিন যাবত যেটা আমরা দেখছি, এটা ঠিক মতো পানি পাওয়া যায় না, কোনো সময় শুনি যে নষ্ট, কোনো সময় এখানে ইয়ে নষ্ট। এবং আমাদের বাড়ির পাশেই জিকে প্রজেক্ট ছিল, কিন্তু পানি দেখবেন সব কিন্তু বাড়িঘর হয়ে দখল হয়ে গেছে, ভেতরে মজে গেছে, বুঝে গেছে, গাছপালা দিয়ে একদম, মানে এটা কোনো ক্যানারিটাও বোঝা যায় না। আমরা মনে করি এটাকে যদি আমরা সংস্কার করি, তাহলে এটা আমাদের এই কুষ্টিয়া যশোর এলাকার জন্য এটা মানে কৃষি এবং কৃষকের ভাগ্য ফেরানোর জন্য একটা নতুন একটা রাস্তা বা নতুন একটা পথ হতে পারে। কুষ্টিয়াতে আমরা আরেকটা জিনিস করছি, একটা নৌবন্দর। কারণ আমরা যদি মংলা পোর্টের সাথে আমরা কানেকশন করতে বললাম, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পোর্ট ফ্যাসিলিটি নিতে চাই, একটা বন্দর, নৌবন্দর হতে পারে। কারণ আমরা কুষ্টিয়া কিন্তু ত্রিমাত্রিক যোগাযোগ আছে, আমাদের সড়ক, নৌ এবং রেল। এখন নৌটা আসলে স্পেসিফিক কোনো পোর্ট নাই এখানে, আমরা যদি একটা নৌ বন্দর করতে পারি, তাহলে আমরা কিন্তু সারা দেশের সাথে আমরা ব্যবসা বাণিজ্যের একটা নতুন সম্ভাবনা বা একটা নতুন সুযোগ হতে পারে। এরপরে যে বিষয়টা আমরা বেশি দিতে চাই, কুষ্টিয়াকে একটা শিল্প নগরী হিসেবে গড়ে তোলা। কুষ্টিয়া শিল্প নগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা যে গুরুত্বপূর্ণ দিক সেটা একটু আমি বলতে চাই। প্রথম হচ্ছে কুষ্টিয়ার ভৌগোলিক অবস্থান। কুষ্টিয়া পশ্চিমাঞ্চলের মাঝামাঝি অবস্থিত, কারণ কুষ্টিয়ার দক্ষিণে পুরা খুলনা বিভাগ, ফরিদপুর এবং বরিশাল বিভাগ, এবং কুষ্টিয়ার উত্তরে রাজশাহী এবং রংপুর বিভাগ, এবং কুষ্টিয়ার অবস্থান পশ্চিমাঞ্চলের তার মানে এটা মাঝখানে, আপনার চারিদিকে এটা মার্কেট আছে। ত্রিমাত্রিক যোগাযোগ
কুষ্টিয়া এখানে একটু আগে যেটা বললাম, সড়ক, নৌ এবং রেলপথে সারা বাংলাদেশের সাথে কুষ্টিয়া কানেক্টেড। আর কুষ্টিয়া আমরা সাফিসিয়েন্ট পাওয়ার আছে, আমাদের 400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আছে, আমাদের পাশেতে যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেটা কুষ্টিয়ার খুব কাছে, এবং আমরা বিদেশ থেকে যে পাওয়ার আমরা ইম্পোর্ট করি সেটাও রানিং হয় কুষ্টিয়া। তার মানে কুষ্টিয়ায় যে কোনো ধরনের শিল্পের জন্য আনইন্টারাপ্টেড পাওয়ার দেওয়া সম্ভব। আপনারা জানেন যে এখন বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান বা এ ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে সিলেট, হবিগঞ্জের দিকে। ওখানে শিল্প প্রতিষ্ঠান কেন হয়, ব্যবসায়ীরা কেন করে, করে কারণ ওইখানে গ্যাস আছে। গ্যাস কেন হয়, গ্যাস কি কাজে লাগে, গ্যাস লাগে হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করতে। তা আমরা যদি ডাইরেক্টলি ইলেকট্রিসিটি দিতে পারি তার মানে আমরা একটু এগিয়ে থাকবো। আমি আমার এখানে পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে আমি যে কোনো কোয়ান্টিটি, যে কোনো মেগাওয়াটের পাওয়ার আপনি এখানে যার লাগে এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। এছাড়া কুষ্টিয়ার একটু আগে আমরা বলছিলাম যে গড়ের মাধ্যমে আমরা বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড। এটাকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি, এখানে যদি আমরা নৌবন্দর করতে পারি, তাহলে এখান থেকে দেখা যাবে যে ওভারনাইট এখানে আপনার মঙ্গলপুর থেকে আমাদের যে কার্গো গুলো বা আমাদের এগুলো আসা সম্ভব। কারণ আমরা গেছি, আমরা দেখেছি অনেক সময় খুলনাতে যখন সমাবেশ হয়েছে আমাদের রাস্তা বন্ধ করছে, রেল বন্ধ করছে, আমরা লঞ্চে গেছি, আমরা অনেকে জানেন কিনা, লঞ্চে আমরা গেছি তখন এই খুবসা থেকে মার্কেট থেকে। তাহলে এটা এটা পসিবল, শুধুমাত্র আমাদের এটাকে একটু সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনা দরকার। এবং এছাড়া আরেকটা বিষয় যেটা আছে আপনার ল্যান্ডপোর্ট, এখান থেকে বেনাপোল যে ল্যান্ডপোর্ট আছে সেটাও কিন্তু খুব বেশি দূরে না, 2.5 থেকে 3 ঘন্টা দূরে। তার মানে এই ফ্যাসিলিটি গুলো যেটা বললাম, এখানে ল্যান্ডপোর্ট, এখানে সি পোর্ট, ত্রিমাত্রিক অবস্থান, এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু শিল্প নগরী হিসেবে গড়ে ওঠার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অ্যাডভান্টেজ গুলো আপনার কম্পেয়ার করে দেখেন, সবগুলোতে কিন্তু এই সবগুলো অ্যাডভান্টেজ তাদের নাই। আমরা যদি আমাদের যে চেম্বার অফ কমার্স আছে, আমাদের যে ফিল্ড যারা আছেন তাদের মাধ্যমে, এবং আমরা যদি রাজনৈতিক ভাবে এগুলো ফোকাস করি আমাদের দেশে এবং বিদেশে, তাহলে কিন্তু কুষ্টিয়াকে একটা শিল্প নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। কারণ এই অ্যাডভান্টেজ কিন্তু অন্য জায়গায় পাবে। ব্যবসায়ীরা ইনভেস্ট করে কোথায়, যেখানে সে সুবিধা পাবে, যেখানে সে মার্কেট পাবে, যেখানে তার পাওয়ার থাকবে, যেখানে তার যোগাযোগ থাকবে, যেখানে তার ব্যবসা। আমরা যদি সঠিকভাবে এগুলো প্রেজেন্ট করতে পারি, উপস্থাপন করতে পারি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে কিন্তু সম্ভব এগুলোকে আমাদের কুষ্টিয়াকে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসেবে ডেভেলপ করা। আমাদের এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খাজানগর, আমাদের কুষ্টিয়ার কিন্তু একটা সম্পদ, কিন্তু আমরা সেটাকে সেইভাবে আমরা দেখভাল করি না বা টেক কেয়ার করি না। আমরা জানি যে বাংলাদেশের প্রায় 30% রাইস প্রোডাকশন হয় খাজানগর। এখন দেখেন এখন কি অবস্থা রাস্তা। আমরা বলেছি যে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে হাজার হাজার কোটি টাকার ট্রানজেকশন হয়, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এখানে হয়, এবং এই অঞ্চলের যত ধান, যত সব কিন্তু এই খাজা টাকা। আমরা মনে করি এটা যদি আমরা একটু টেক কেয়ার করি, রাস্তাঘাট করে ইনফ্রাস্ট্রাকচার করবো, এবং এখানে তো শিল্প প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন কিনা এইখানকার 80% শিল্প প্রতিষ্ঠান কিন্তু এখন রুগ্ন, মাত্র 10 থেকে 15%, হার্ডলি 20% অলমোস্ট। এবং এর কারণ অনেক কারণ আছে, যোগাযোগ, এখানে ব্যাংকিং ফ্যাসিলিটি সবকিছু মিলে আমরা মনে করি তাদের সাথে আমরা যদি আমাদের চেম্বার্স এর মাধ্যমে আমরা যদি একটু কাজ করি, তাহলে এই প্রতিষ্ঠানগুলো বাঁচানো সম্ভব। এবং এই প্রতিষ্ঠান যদি বাঁচে তাহলে কুষ্টিয়া ইন্ডাস্ট্রি গুলো আরো দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং লোকজনের কর্মসংস্থান হবে, এবং অত্র এলাকায় আমরা কুষ্টিয়া অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান পেতে পারবো। আমাদের ভাদারি এলাকা, আপনারা জানেন ভাদারি এলাকা, তারপরে আমাদের এই বটতলী এলাকাতে অটোমোবাইল মানে এদের অসীম পরিমাণ যেটা তৈরি করে, আমরা সবাই এগুলো বন্ধ করতে চাই, যেগুলো অ্যাক্সিডেন্ট করে, এগুলো রাস্তা এগুলো রাস্তা দিয়ে চললে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। কিন্তু এগুলো কাজেও লাগে আমাদের। আমাদের কৃষি ভিত্তিক দেশ, কৃষি প্রধান দেশ। আমাদের যত আগে একসময় গরুর গাড়ি, মোষের গাড়ি এগুলো দিয়ে আমাদের এই কৃষি পণ্য এবং আমাদের অন্যান্য জিনিস এগুলো আনা নেওয়া করা হতো, কিন্তু এখন সেগুলো নেই। এগুলো আনা নেওয়ার জন্য আপনারা যদি দেখেন, আপনারা শনিবারে একটু বালিয়াপড়ে হাটের দিকে ফিরে যেতেন, হাজার হাজার গরু সব এগুলোতে ট্রান্সপোর্ট হয়, আপনি ইচ্ছা করলে কিন্তু বন্ধ করতে পারতেছেন না। আমার যেটা মনে হয়, আমি যখন ছিলাম তখন এটা বুঝতে পেরে আমি ওনাদেরকে একদিন ডেকে আমি বলছিলাম যে ভাই আপনারা কি কি সহায়তা
আপনারা চান বা কিভাবে সহযোগিতা করলে আপনারা এগুলো ডেভেলপ করতে পারবেন। ওনারা বেসিক্যালি তখন আমরা দেখছিলাম যে কন্ট্রোলিং সিস্টেমে তাদের প্রবলেম আছে, কন্ট্রোলিং সিস্টেম, সিগন্যালিং, লাইটিং, এগুলোতে বেসিক জিনিসগুলো যাতে তারা ভালোভাবে তারা এগুলো চালাতে পারে বা করতে পারে। আমি তখন আমাদের পলিটেকনিকের কেউ আসি না জানি না, পলিটেকনিকের টেকনিক্যাল ডিপার্টমেন্ট প্রিন্সিপাল কয়েকজনকে দিয়ে আরো কয়েকজন টেকনিক্যাল লোক দিয়ে আমি একটা কমিটি করে দিয়েছিলাম। কমিটি করে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছিলাম। আমাদের ভাইস চেয়ারম্যান আছে, মনে মনে আছে। আমরা জাপানিতে একটা ফান্ড পাইছিলাম 40 লাখ টাকা, এবং সেই পুরো টাকাটা তাদের মাধ্যমে ব্যয় করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের ওই ইকুইপমেন্ট গুলো দিয়ে আমরা তাদেরকে একটা মোটামুটি এবং সার্টিফিকেট দিয়েছিলাম, এবং তারা কিন্তু ওইগুলো মোটামুটি ডেভেলপ করছে। কিন্তু তারপরে কেউ আর তাদের কোনো খোঁজখবর নেয়। তাই মনে করি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা একটু প্যাট্রোনাইজ করতে চাই, তাদের সহযোগিতা দিতে চাই। কারণ আমরা জানি যে টাটা কিন্তু একদিন তৈরি হয়নি, বাজাজ একদিন তৈরি হয়নি, আপনার টয়টা একদিন তৈরি হয়নি। কারণ এই প্রাইভেট পাবলিক যে মানে রিলেশনশিপ, এটা থাকলেই কিন্তু সহযোগিতা তৈরি হবে। এখানে হাজার হাজার মানুষ কাজ করে। এমন এক সময় আমরা দেখেছি যে এই হাজার এই এলাকা থেকে প্রায় 150 পার ডে, এই নসিমন পরিমাণ এই সমস্ত 150টা গাড়ি পার ডে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা পাঠিয়েছে বা হয়েছে। এটা একটা অবাক অনেক সম্ভাবনা, কারণ এখানে লোকগুলো টেকনিক্যাল ভালো কাজ করছে সবাই, কিন্তু তাদের কেউ সহযোগিতা দেয় না, করতে কিন্তু আইনে কি করে পুলিশ একটাই কাজ করতে বন্ধ করে, পুলিশ বন্ধ করা আমার কি টাকা পয়সা এই হচ্ছে মানে সবাই করে। আমরা চেষ্টা করবো এদেরকে সঠিক সহায়তা দেওয়ার এবং এদেরকে ডেভেলপ করার, যাতে আমাদের দেশে এই ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে এবং জনগণের কর্মসংস্থান হয়, প্লাস আমরা ফ্যাসিলিটি নিতে পারি, এই গাড়িগুলো আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে চাই। আমাদের কুষ্টিয়া এলাকায় এই খাদ্যনগরী যেটা বললাম, আমাদের কোনো সেন্ট্রাল কোনো গোদাম আমাদের নাই। আমাদের এই কুষ্টিয়া এলাকায় আমাদের এখানে যারা এই ধানচাল মালিক সমিতি কেউ থাকে ওনারা জানেন যেগুলো সব স্টোরেজ হাইট করলাম, প্রোডাকশন হয় কুষ্টিয়ায় কিন্তু স্টোরেজ হাইট করলাম। এই জন্য খাদ্য নিরাপত্তার জন্য আমরা এখানে একটা বড় ধরনের স্টোরেজ আমরা করতে পারি, কারণ যেখানে প্রোডাকশন হয় সেখানে যদি স্টোরেজ হয় তাহলে আমাদের যারা এখানে ব্যবসায়ী আছে তাদের জন্য সুবিধা হবে, এবং এবং যারা ভোক্তা আছে তাদের জন্য সুবিধা হবে। আর আমাদের একটা বড় টাসি ইস্যু আছে মইনি মিল এবং সুগার মিল, সবাই আমরা চালু করতে চাই এটা, কিন্তু আসলে এটা কিভাবে চালু করা সম্ভব, এর উপযোগিতা কতটুকু আছে, টেকনোলজিকে এটা এখনো কি মানে ভায়াবল কিনা, এই সব কিছু মিলে আমি যেটা করতে চাই, আমি একটা গণসম্মেলনের আয়োজন করতে চাই। এখানে কনসার্ন যারা আছেন, যারা মহিলা মিলে একসময় কাজ করেছেন, বা উদ্যোক্তাদের কেউ যদি থেকে থাকে, বা টেকনিক্যাল লোক যারা আছে, প্রশাসনের সবাই নিয়ে আমরা এই ধরনের গণশুনানি করে সবার সাথে পরামর্শ নিয়ে কি করা সম্ভব আমরা সেভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে এ ব্যাপারে আমরা কাজ করতে চাই। যাতে কারণ এককভাবে মহিলা আসলে আমাদের জন্য একটা খুব আবেগের বিষয়, খুব টাচি ইস্যু। কেউ যদি কোনো সিদ্ধান্ত বলে দেন চালু করবেন কি চালু করবেন, আগে থেকে দেখতে হবে কি আছে আর কি করবেন, এইভাবে গণশুনানি একটা করে আমি সবার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতে চাই, সেই অনুসারে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। আর সুগার মিলের বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, সুগার মিল কিন্তু আসলে বন্ধ নেই। 5ই আগস্টের পরে আমরা কর্পোরেশনে ঘোরাফেরা করার পরে আমরা শর্ত সাপেক্ষে মিল চালু করার জন্য কিন্তু আমরা অনুমতি এনেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের সংশ্লিষ্ট এলাকার চাষিরা কেউ আর এখন আগ করে না, কিন্তু সুগার মিল চালু করতে আগ লাগবে। এই ব্যাপারেও আমি ওই মহিনুলের মতো একটা গবেষণা করতে চাই, সংশ্লিষ্ট অত্র এলাকার যে লোকজন আছে, যারা স্টেক হোল্ডার আছে, আসলে আমরা চাই কি, আমরা যদি আসলে সুগার মিল চালু করতে চাই তাহলে তো আমাদের র মেটেরিয়াল অ্যাভেলেবল করতে হবে, কারণ ওখানে পার ডে হয় না, হলে ভাইবল হয় না। সে 4 মাসের জন্য যত মেট্রিক টন লাগে সেটা অ্যাভেলেবল করলে তারপরে মিল চালু হবে। তো সেটা আমরা আসলে কি চাই, আমরা শুধু বলি ভাই মিল চালু করবো, মিল চালু করতে বললে হবে না, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবার কিভাবে সম্ভব, যদি হয় আর যদি আমরা করতে পারি তাহলে মিল চালু হবে, আর না হলে আমাদের ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র ওই আবেগে আরো যোগাযোগ বাড়াবো, যোগাযোগ করবো, এবং আমাদের ইচ্ছা এই স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার, যাতে ঠিক দিতে পারি সে ধরনের ম্যাচ আমরা যাতে এখানে অনুষ্ঠান করতে পারি। এবং আমরা যেটা চাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমরা জানি যে বেশ কিছু খেলার মাঠ আছে, কিন্তু এগুলা
কেউ ব্যবহার করে না এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। আপনি হাউজিং এর মধ্যে দেখেন বেশ কয়েকটা মাঠ আছে, কিন্তু এটা কিন্তু প্রপারলি কেউ মেনটেন করে না, খেলাধুলা হয় না। যেখানে আছে সেগুলো আমরা মেনটেন করবো, আর যেখানে নাই সেখানে আরো কিছু নতুন খেলার মাঠ আমরা তৈরি করার চেষ্টা করবো, যাতে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে। এবং এখানে শুধু খেলাধুলার পাশাপাশি আমাদের যারা একটু এজেড সিটিজেন, মানে যারা একটু বয়স্ক মানুষ আছেন, হাঁটাচলা করার জন্য আমাদের জায়গা থাকে, সেগুলো আমরা একটু ব্যবস্থা করবো। এবং ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য যে খেলোয়াড় যারা আছেন এবং যে সংগঠন যেগুলো আছে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করবো, এবং রেগুলার বয়স ভিত্তিক বা বিভিন্ন স্কুল কলেজে টুর্নামেন্ট গুলো আমরা ইয়ে রাখবো, আমরা কন্টিনিউ করবো। এটা রেগুলার একটা সিস্টেমের মধ্যে থাকবে, কারণ আমরা জানি যে কুষ্টিয়া আমাদের একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে মাদক। এই মাদককে আমরা যদি না বলতে চাই, তাহলে আমাদের এই তরুণ যুব সমাজকে আমাদের এই সংস্কৃতি এবং ক্রীড়া এর মধ্যে ইনভলভ করতে হবে। এটা সংস্কৃতি, যেহেতু রাজধানী, আমরা সংস্কৃতি রাজধানীর কথা আমরা বলছি, তাদেরকে আমরা আমাদের যে সংস্কৃতির ব্যক্তিত্ব সংগঠন আছে তাদেরকে আমরা প্রণোদন দিব, তাদেরকে আমরা আরো উৎসাহিত করবো, এবং এর পাশাপাশি খেলাধুলাকে যদি আমরা আরো প্রমোট করি, তাহলে কিন্তু আমরা আমাদের এই মাদকের অন্তরের জগৎ থেকে আমাদের তরুণ যুব সমাজকে আমরা ফিরিয়ে আনতে পারবো। এটার মূল একটা কারণ কিন্তু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিবিএস। আমাদের খেলোয়াড়দের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু বিবিএস থেকে আসে। প্রতিষ্ঠান থাকলে সেখান থেকে আপনার মানে অনেক সেটা ফ্যাসিলিটি নিয়ে আমরা অনেক ছেলে মেয়ে সেখান থেকে বের করতে পারি। এই যে আমাদের ইউনিভার্সিটি আছে বলে দেখেন অনেক ছেলে মেয়ে না থাকলে একটু বোঝা যায় না, প্রতিষ্ঠান করলে এটা কিন্তু আমরা সেখান থেকে অনেক ভালো কিছু আমরা আশা করতে পারি। আমি সবাই আমি শেষ পর্যায়ে আসছি, খুব বেশি নেই। আপনারা ইতিমধ্যে বলেছেন যে কুষ্টিয়া পৌরসভা এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। এটাকে আমরা সিটি কর্পোরেশন রূপান্তরিত করতে চাই। একটা পৌরসভা সিটি কর্পোরেশন রূপান্তরিত করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা যে ফ্যাসিলিটি দরকার বা যে ধরনের ক্যাপাসিটি কোয়ালিটি আমাদের কুষ্টিয়া কিন্তু সব আছে। এখানে আশেপাশে শিল্প প্রতিষ্ঠান আছে, এখানে আশেপাশে আর্নিং এর যে সোর্স গুলো দরকার সেগুলো, এরিয়া, অনেকের শর্তগুলো আছে, শর্তগুলো সব আমাদের কুষ্টিয়া এই পৌরসভা সিটি কর্পোরেশন হওয়ার জন্য যে সমস্ত শর্ত, এটা সব পূরণ করে। এখন শুধুমাত্র মনে হয় আমাদের, আমরা যদি একটু চেষ্টা করি সবাই মিলে, তাহলে এটা সিটি কর্পোরেশন করা সম্ভব। এছাড়া সর্বোপরি যে বিষয়গুলো মাদক, যেটা বলছিলাম মাদকের বিষয়টা আমরা বলেছি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ক্রীড়া এবং সংস্কৃতির দিকে আমরা আরো বেশি ইনভলভ করে, এবং প্রশাসনিক ভাবে কিছু অ্যাক্টিভিটি আমাদের দিতে হবে, যেটা বিশেষ করে আমরা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে আমাদের পাশাপাশি দেশ থেকে মানে অবাধে এই মাদক আমাদের দেশে প্রবেশ করে। আমরা যদি প্রশাসনিক উদ্যোগ নেই এবং এটাকে একটু শক্তিশালী পদক্ষেপ নিই, তাহলে আমরা অর্ডারটা সিল করতে পারি, অ্যাভেলেবিলিটি যদি না থাকে, তাহলে কিন্তু এটা অনেক কমবে। এবং পাশাপাশি আমরা যদি ক্রীড়া এবং সংস্কৃতির দিকে আমরা নজর দিই, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই অন্ধকার জগৎ থেকে আমরা ঠিক করতে পারবো। এছাড়া অনলাইন জোয়ার একটা বিষয় আছে, এটা টেকনিক্যালি আমাদের যেটা ইয়ে বলি যে আমরা ক্রীড়ার দিকে যদি আমরা অগ্রসর হই, আমরা যদি সংস্কৃতির দিকে অগ্রসর হই, এবং প্রশাসনিক ব্যবস্থা যারা অনলাইনে যারা এক্সপার্ট আছে তাদের সাথে আমরা তাহলে এখান থেকে আমরা করতে পারবো। এবং নারী নির্যাতন এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা সবাইকে নিয়ে আমরা করতে চাই। এবং পরিশেষে আমরা যেটা বলতে চাই যে আমরা এই কুষ্টিয়াকে আমরা শুধুমাত্র একটা দলের কুষ্টিয়া না, আমরা সব মানুষের জন্য এখানে আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি, দলীয় সম্প্রীতি এবং আমরা রাজনৈতিক সম্প্রীতি আমরা সৃষ্টি করতে চাই। আপনারা জানেন যে কুষ্টিয়া একটা রাজনৈতিক সম্প্রীতির একটা কি বলবো একটা পীঠস্থান ছিল, কিন্তু বিগত বিশেষ করে 2014 সালের পর থেকে এটা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে রাজনৈতিক সম্প্রীতি। আমরা সেটা আবার ইসলামিশ করতে চাই। আমরা মনে করি
যে একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন দল থাকতেই পারে, মত প্রকাশ অধিকার সবাই আছে, সবাই মত প্রকাশ করবে, এটা স্বাভাবিক এবং সেটাই গণতন্ত্রের বিউটি। আমরা যেটা মনে করি, আমরা এই সামাজিক সম্প্রীতি, আমরা রাজনৈতিক সম্প্রীতি আমরা আবার এস্টাবলিশ করব এবং এই কুষ্টিয়াকে সবার জন্য আমরা একটা বসবাসের যোগ্য একটা আবাস ভূমি হিসেবে আমরা গড়ে তুলবো, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, মাদক থাকবে না, জোয়া থাকবে না, নারী নির্যাতন থাকবে না, এবং সর্বোপরি আমরা দুর্নীতিমুক্ত একটা নিরাপদ সমাজ আমরা সবার জন্য করতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।